বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, গাজায় যুদ্ধবিরতির চুক্তির শর্ত সাপেক্ষে নতুন তথ্য সামনে এলো। জানিয়ে দেব যে কারণে হঠাৎ পরমাণু অস্ত্রের মহড়ার নির্দেশ পুতিনের। এছাড়া রয়েছে রাফাতে ইসরায়েলি আক্রমণ বিপর্যয়কর হবে। জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের 4 জন নিহত। সর্বশেষ রয়েছে গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র কাতারের নীল নকশা। এবার গাজায় যুদ্ধবিরতির চুক্তির শর্ত সম্পর্কে নতুন তথ্য সামনে এলো। ফিলিস্তিনি গাজা উপত্যকায় হামলা বন্ধে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির জন্য মরিয়া হয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। এই 3 দেশের মধ্যস্থকারী যে প্রস্তাব দিয়েছেন তাতে ইতিমধ্যে সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতির চুক্তির জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA-এর প্রধান বিল বার্নস। তিনি সোমবারই কাতারের দোহা থেকে জেরুজালেমে পৌঁছেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। বাইডেন ইসরায়েলের গাজায় স্থল অভিযানের বিষয়ে আপত্তি জানিয়েছেন। পাশাপাশি হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের রক্ষায় যুদ্ধবিরতির চুক্তি সর্বোত্তম উপায় বলে উল্লেখ করেছেন তিনি। রিপোর্টে লেখা পর্যন্ত ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়নি। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাস যে প্রস্তাবে সম্মতি দিয়েছে তাতে ইসরায়েলের দাবিগুলো পূরণ হয়নি। তবে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনার জন্য কায়রোতে মধ্যস্থকারীদের একটি দল পাঠানোর কথা রয়েছে। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা রাফায় অভিযান চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। হামাসের সম্মতি পাওয়ার প্রস্তাবিত ওই চুক্তিতে কি কি শর্ত আছে সেগুলো এখনও প্রকাশ করা হয়নি। তবে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনের চুক্তির শর্তসমূহ তুলে ধরে বলেছেন, তাদের প্রতিবেদনে বলা হয়েছে মধ্যস্থকারীরা সাম্প্রতিক দিনগুলিতে 3 ধাপে যুদ্ধবিরতির চুক্তি প্রস্তাব নিয়ে হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিলেন। চুক্তির প্রথম ধাপে 40 দিনের মধ্যে 33 জনকে জিম্মিকে মুক্তি দেবে হামাস। এই দফায় যারা মুক্তি পাবেন তাদের মধ্যে থাকবেন নারী, শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তিরা। বিনিময়ে কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। ধাপে ধাপে পরবর্তী 42 দিনের মধ্যে বাকি সব জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে আরও কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। পাশাপাশি গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। চুক্তির তৃতীয় ধাপে 42 দিনের মধ্যে 7 অক্টোবরের ইসরায়েল হামাসের হামলায় নিহত বা জিম্মি অবস্থায় আহত রয়েছেন তাদের সবার মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করা হবে। বিনিময়ে ইসরায়েলি বন্দী অবস্থায় মারা যাওয়া ফিলিস্তিনিদের মরদেহ হস্তান্তর করা হবে। চুক্তির প্রথম ধাপেই গাজা পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে। তাতে গাজা সড়ক, বিদ্যুৎ, পানি ও পয়ঃনিষ্কাশন এবং যোগাযোগ অবকাঠামো পুনর্গঠনের কাজ করা হবে। আর চুক্তির দ্বিতীয় ধাপে গাজার ঘরবাড়ি ও বেসামরিক স্থাপনা পুনর্গঠনের 5 বছর মেয়াদী পরিকল্পনা প্রস্তুত করা হবে। অবকাঠামো পুনর্গঠনের কাজ শুরু হবে চুক্তির তৃতীয় ধাপে। এদিকে হঠাৎ করেই পরমাণু অস্ত্রের মহড়ার নির্দেশ দিল পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্রের মহড়ার নির্দেশ দিয়েছেন। দেশটির দক্ষিণে সামরিক জেলা, ক্ষেপণাস্ত্র বিষয়ক বাহিনী এবং রুশ নৌবাহিনী এই মহড়ায় অংশ নেবে। খুব শিগগিরই এই মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ সোমবার এই কথা জানিয়েছে ক্রেমলিন। ইউক্রেনের সৈন্য পাঠানোর বিষয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর বিবৃতির জবাবে এই নির্দেশনা দিয়েছে পুতিন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এবারের মহড়ায় যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন করতে কৌশলগত পারমাণবিক অস্ত্র পরিচালনার প্রস্তুতি মোতায়েনের বিষয় থাকবে। পশ্চিমা কিছু কর্মকর্তার উস্কানিমূলক বক্তব্য ও হুমকির পর এই মহড়ার আয়োজন করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই ইউক্রেনের যুদ্ধ ঘিরে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি পশ্চিমা কয়েকটি দেশের নেতাদের হুমকি ধামকি জেরে এই উত্তেজনার পারদ আরও বেড়েছে। তাই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এসব হুমকি মোকাবেলায় পরমাণু অস্ত্রের মহড়ার নির্দেশ দিয়েছেন পুতিন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া পরিচালনার কথা জানিয়েছে রাশিয়া। শীর্ষ ইউরোপীয় নেতারা ইউক্রেনকে আরও বেশি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণার কয়েক দিনের মাথায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মস্কো। গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, কিয়েভ অনুরোধ করলে তার দেশ ইউক্রেনে স্থল সেনা পাঠানোর বিষয়ে বিবেচনা করবে। তার এমন ঘোষণার পর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেন চাইলে রাশিয়ার ভেতরে হামলার কাজে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করতে পারবেন। তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের 2 দেশের প্রধান এমন বক্তব্য ভালোভাবে নেয়নি মস্কো। রুশ কর্মকর্তার ওই বক্তব্যের নিন্দা জানানোর পাশাপাশি পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছেন। এদিকে রাফাতে ইসরায়েলি আক্রমণ হবে বিপর্যয়কর পরিস্থিতি।
রাফাতে ইসরায়েলের হামলা আসন্ন বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র জোনাথন ফালোয়ার সোমবার রাফাতে পরিকল্পিত ইসরায়েলি অভিযানের আগে সেখানে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার আদেশ দিয়ে আল জাজিরার সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, আমরা এক পরিস্থিতিতে রয়েছি যেখানে রাফাতে ইসরায়েলি বাহিনীর যে কোনো বড় আকারের অগ্রগতির অর্থ আরও দুর্ভোগ আর মৃত্যু। রাফায় জনসংখ্যার জন্য পরিণত হবে ধ্বংসাত্মক। রাফাতে প্রায় 14 লাখ মানুষ বাস করছে, যার অর্ধেকই শিশু। এদের অধিকাংশই ইতিমধ্যে বহুবার বাস্তুচ্যুত হয়েছেন। এই পর্যায়ে চ্যালেঞ্জটি অনতিক্রম্য। জোনাথন আরও বলেন, গাজায় বাসিন্দাদের জন্য অন্য অঞ্চলে ফিরে গিয়ে নিরাপদে বসবাস করার জন্য আগে অবিস্ফোরিত বিস্ফোরক সাফ করতে হবে। অন্যথায় আপনি মানুষকে একটা অঞ্চলে ঠেলে দিচ্ছেন, সেখানে তাদের জীবন থাকবে ঝুঁকির মধ্যে। উল্লেখ্য, রাফা হলো গাজা উপত্যকার শেষ অবশিষ্ট এলাকা যেখানে ইসরায়েল এখনও স্থল অভিযান চালায়নি। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী রাফাতে পূর্বাঞ্চলে লাল লিফলেট ফেলতে শুরু করেছে। লিফলেট ফিলিস্তিনিদের আল মাওয়ারসিতে পালিয়ে যেতে বলেছে। ইসরায়েল দাবি করেছে এই বাস্তুচ্যুতি হবে সাময়িক। জোনাথন ফালোয়ার বলেন, গাজা উপত্যকার কোথাও নিরাপদ নয়। মানুষ প্রতিনিয়ত বাস্তুচ্যুত হচ্ছেন। রাফা থেকে গাজাবাসীদের সরানো কোনো ফল দেবে না। এটা হবে পুরোপুরি বিপর্যয়কর। ফিলিস্তিনি উদাস্তদের জন্য জাতিসংঘের সংস্থা UNWRA রাফাতে ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে সতর্ক করে এবং বলেছে তারা শহর ছেড়ে যাবে না। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের 4 জন নিহত। দক্ষিণ লেবাননে সীমান্তবর্তী একটি গ্রামে হামলা করেছে ইসরায়েল। এতে 4 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রবিবার ওই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সূত্র। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, মেইস আল জাবাল অঞ্চলে ইসরায়েলি হামলায় একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকে এই অঞ্চলে নিয়মিতভাবে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহ সংঘর্ষ হচ্ছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে, তারা প্রতিশোধ হিসেবে লেবাননের সীমান্তের নিকটবর্তী উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত শামনুতে 10টি কাতিউশা রকেট নিক্ষেপ করেছে। এদিকে গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র কাতারের নীল নকশা। গাজা থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে কোনোভাবেই উৎখাত করতে পারছে না ইসরায়েল। তবে এবার ভিন্ন এক জায়গা থেকে সংগঠনটিকে চেপে ধরতে চাইছে ইসরায়েলের পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্র। কাতার ভিত্তিক হামাসের রাজনৈতিক অফিস নিয়ে নতুন এক চক্রান্তের নীল নকশায় মেতে উঠেছে দেশটি। নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে কাতারকেও দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের বরাতে এই তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে এমন চাপ আসার পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কাতার। যুদ্ধবিরতিতে রাজি না হলে জোরপূর্বক দেশ ত্যাগে বাধ্য করা হতে পারে বলে কাতারের পক্ষ থেকে হামাসের নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে। 3 জন সিনিয়র কর্মকর্তার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, কাতার কয়েক মাস ধরেই হামাসের শীর্ষ নেতাদের দেশটি থেকে বেরিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে শুধু দেশ থেকে বহিষ্কারই নয়, কাতারে হামাসের রাজনৈতিক অফিসও বন্ধ করে দেওয়া হতে পারে। কাতারের সরকারের এমন পরিকল্পনা সম্পর্কে অবগত একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। বিগত বছরগুলোতে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত কাতারকে মধ্যস্থতা করতে দেখা গেছে। তবে গাজায় ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনে কাতার কতটা নিষ্পৃহ ভূমিকা বজায় রেখেছে। গত মাসে কাতার জানায়, তারা ইসরায়েল ও হামাসের মধ্যে এই পরোক্ষ আলোচনার মধ্যস্থতার ভূমিকা থেকে সরে আসতে পারে। রাজনীতিকরা নিজেদের ফায়দা লাভের আশায় কাতারের ভূমিকাকে খাটো করে দেখছে। এমন উদ্বেগ থেকে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করছে দোহা। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, কাতার যদি মধ্যস্থতার ভূমিকা থেকে সরে আসে তাহলে হামাসের রাজনৈতিক অফিস দেশটিতে রাখার কোনো মানেই নেই।